হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের অধ্যায় ৮ ত্রিকোণমিতির ৯ নাম্বার ভিডিও। আজকে আমরা অনুশীলনী ৮.৩-এর প্রথমাংশ এবং গতকালকে কিছু উদাহরণ বাকি ছিল সেগুলো সলভ করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, উদাহরণ ২৮। কি বলা আছে সবাই দেখো। 0 লেস দেন, এটা কিন্তু শূন্য না, এটা হলো গিয়ে থিটা। ঠিক আছে, এটা হলো গিয়ে থিটা, আমি লাগলে এভাবে লিখে দিই থিটা। 0 লেস দেন থিটা লেস দেন 2 পাই ব্যবধিতে সমীকরণটির সমাধান করো। আচ্ছা, তাহলে আমার এই সমীকরণটির সমাধান করতে বলা হয়েছে। আচ্ছা, বুঝলাম। তাহলে এটা কিভাবে করব বলো। আর থিটা সম্পর্কে আমাদের কিন্তু একটা ইনফরমেশন দিয়ে দিছে। তারা কি দিছে? যে আমার থিটার অবস্থান 0 থেকে 2 পাই এর মধ্যে, অর্থাৎ এটা যে কোনো চতুর্ভাগে হইতে পারে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আচ্ছা, তাহলে আমরা সমাধান করার চেষ্টা করি। সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস থিটা। আচ্ছা, এটা কাজ করলে কেমন হয়? এই যেখানে তো সাইন স্কোয়ার থিটা আছে, এখানে আছে কজ স্কোয়ার থিটা, এখানে আছে কস থিটা। যেহেতু এখানে কস থিটা আছে, তাহলে আমি চেষ্টা করব এই সাইন স্কোয়ার থিটাকেও আমি কজ স্কোয়ার থিটায় কনভার্ট করতে পারি কিনা। আমি কিন্তু জানি যে সাইন স্কোয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এটা হলো গিয়ে সাইন স্কোয়ার থিটা সমান সমান, আবার পরবর্তীতে মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস থিটা। আচ্ছা, এখন আসো আমরা একটু সরল করি। মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, তার মানে -2 কজ স্কোয়ার থিটা। এই কস থিটাটাও যদি আমরা সমান চিহ্নের বাম পাশে আনি তাহলে হবে মাইনাস কস থিটা, আর এটা তো +1 ইকুয়ালস টু 0। আচ্ছা, ঠিক আছে। এখন আমি চাইলে আমার যে আমি মাইনাস কমন নিতে পারি। ঠিক আছে, যদিও ওখানে লাভ নাই। আচ্ছা দেখো, আমি কমন না নিই, আমি যেরকম আছে সেরকমই রাখি, দেখি কি হয়। আমি বুঝতে পারতেছি যেহেতু আমার এই সমীকরণটা সমাধান করতে বলা হয়েছে, আমি যা বুঝতেছি সেটা হলো এখানে তুমি যদি সূত্র নিতে চাও, এখানে কিন্তু কোনো সূত্রের মাধ্যমে এটা সলভ করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, আরেকভাবে চেষ্টা করে দেখতে পারি। আমি যদি মাইনাস আসলে কমন নিতাম তাহলে কি হইতো? 2 কজ স্কোয়ার থিটা প্লাস কস থিটা মাইনাস 1। ও না, তাইলে কিন্তু এখানে মাইনাস এসে যেত, অর্থাৎ আমি এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অ্যাপ্লাই করতে পারতাম না। তাহলে শুধু শুধু আমার মাইনাস কমন নেওয়ার কোনো দরকার নাই। তাহলে কিভাবে করব? আমরা এই যে মিডল টার্ম ব্রেকের মতো, ঠিক আছে, এই 1 আর -2 কজ স্কোয়ার থিটা যখন তুমি গুণ করো, তোমার গুণফল কত আসে? প্লাস মাইনাসে -2 কজ স্কোয়ার থিটা, তাই তো? আচ্ছা, তাহলে -2 তুমি কিভাবে পাইতে পারো? যেহেতু আমার সাইনটা মাইনাস, অর্থাৎ এখানে আমার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সাইন হবে। ঠিক আছে, তোমাদের মনে আছে? আচ্ছা, তাহলে 2 এর যে গুণনীয়কগুলো সেগুলো কি কি? মনে করো আছে 1 আর 2। আমরা জানি 2 সমান সমান কি 1 গুণ 2। তাহলে আমি কি লিখতে পারি যে cos থিটা ইনটু কত, সরি আমি তো এখানে দেখো আমি একসাথেই লিখি, এগুলো তোমরা যেহেতু অনেকদিন করছো এগুলো তোমরা নিজেরাই পারবা। এই -2 cos স্কয়ার থিটা সমান সমান, আচ্ছা সমান সমান আছে এখানে লিখি না, আমি ডিলিট করে দিই তোমার এটা। এটা পারো এখন তোমরা, শুধু শুধু এত সময় নষ্ট করে লাভ নেই। -2 cos স্কয়ার থিটা, হ্যাঁ, মাইনাস cos থিটার বদলে আমরা লিখব প্লাস cos থিটা মাইনাস 2 cos থিটা, আমরা এইভাবে লিখলাম। তাহলে দেখো তো, এই যে প্লাস cos থিটা আর -2 cos থিটা তুমি যদি গুণ করো, প্লাস মাইনাসে -2 cos স্কয়ার থিটাই হয়, মানে আমাদের কিন্তু ঠিক আছে। +1 ইকুয়ালস টু 0। এখন যেহেতু একটু বড় হয়েছে, এগুলো একটু তাড়াতাড়ি করার প্র্যাকটিস করতে হবে। এখান থেকে আমি cos থিটাটা কমন নিই, হ্যাঁ, প্রথম দুইটা পদের মধ্যে থেকে আমি cos থিটা কমন নিলাম। তাহলে থাকবে কি -2 cos থিটা প্লাস 1। আচ্ছা, এখন এই যে -2 cos থিটা প্লাস 1, এই জিনিসটাকে আমরা হুবহু এখানে লিখবো। ঠিক আছে, -2 cos থিটা প্লাস 1, তারপরে দেখবে এখানে কত বসাবো, অবশ্যই +1, তাইলে আমার মিললে যাবে ইকুয়ালস টু 0। এরপরে দেখো আমি ডিরেক্ট লিখে দিই যে -2 cos থিটা প্লাস 1 ইন্টু cos থিটা
প্লাস 1 ইকুয়ালস টু 0। আমরা জানি যদি দুইটা সংখ্যার গুণফল, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, ঠিক আছে, বা দুইটা পদ এদের গুণফল যদি শূন্য হয়, তার মানে কি হয় এইটার মান শূন্য অথবা এইটার মান শূন্য। তাহলে এই জিনিসটাই আমাদের এখন লিখতে হবে। কি লিখবো আমরা? যে হয়, এগুলো কিন্তু লেখা লাগবে খাতায়, নাহলে তোমরা মার্ক পাবে না। হয় -2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। আরেকটা লাইন কি লিখতে পারো? যে অথবা অথবা এই cos থিটা প্লাস 1 এর মান 0। এখন cos থিটা প্লাস 1 যদি 0 হয়, তাহলে cos থিটার ভ্যালু কত? cos থিটার ভ্যালু আসে -1। আবার এই ক্ষেত্রে cos থিটার ভ্যালু আসে কত? cos থিটার ভ্যালু আসে হাফ। এখন তোমরা বলো তো cos থিটার ভ্যালু কখন হাফ, মানে cos কত ডিগ্রির মান হাফ? এগুলো আমাদের মুখস্থ, তাই না? যে cos 60 ডিগ্রির মান হইল গিয়া হাফ। 60 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি π/3। এতটুকুতে কি কারো কোনো সমস্যা আছে? তাহলে আমি বলতে পারি যে থিটা সমান সমান π/3। কিন্তু ভালো কথা, এই যে cos থিটার মান -1 আমি পাইছি, তাহলে বলো তো থিটার মান কত হইলে cos থিটার মান -1? এটা কিন্তু এই চার্টে ছিল না, বাট তুমি যদি ক্যালকুলেটরে একটু মানে জাস্ট চাপ দাও, ক্যালকুলেটরে কি চাপ দেবা? শিফটে চাপ দেবা প্রথমে, তারপরে কজের উপরে চাপ দেবা, তাইলে কি আসবে? তাইলে cos ইনভার্স আসবে। সেখানে এসে দেখো থিটা সমান সমান কি cos ইনভার্স -1, তাহলে তুমি ক্যালকুলেটরে cos ইনভার্স আইন না, এখানে -1 লিখবা, তাহলে একটা অ্যাঙ্গেল আসবে এত ডিগ্রি, সেটাই হইলো গিয়ে থিটার মান। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা আমি আমার আমার আসলে জানা যে cos 180 ডিগ্রির মান -1, cos থিটা সমান সমান, আর -1 এর জায়গায় আমি লিখবো cos 180 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে থিটা সমান সমান কত? 180 ডিগ্রি। আচ্ছা, জিনিসটাকে আমরা তো ডিগ্রির মাধ্যমে প্রকাশ করে ফেলাইছি, এটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করি। 180 ডিগ্রি মানে কি? পাই। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে এগুলা? বলো। এই যে আমি লিখলাম, এখানে কিন্তু আমার আরো একটা মান আছে। কিভাবে? যেহেতু প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ, এই তিনটা চতুর্ভাগ, মানে এই চারটা চতুর্ভাগই কিন্তু এখানে প্রযোজ্য, তাই না? তারা বইলেই দিছে আমাদের ব্যবধি, বা রেঞ্জ হইলো 0 থেকে 2π পর্যন্ত। আচ্ছা, তাহলে এই যে আমি প্রথম একটা ভ্যালু পাইছি যে cos থিটা সমান সমান cos 60 ডিগ্রি, আমি কিন্তু আরো ভ্যালু পাবো এখানে। কিভাবে? দেখো cos থিটার ভ্যালু আমার কিন্তু পজিটিভ আসছে। এখন একটু চিন্তা করো, cos থিটার ভ্যালু কোন কোন চতুর্ভাগে পজিটিভ? আমরা জানি প্রথম চতুর্ভাগে পজিটিভ, এইটাই সেই প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেল। এছাড়াও আরো একটা চতুর্ভাগে পজিটিভ, সেটা হইল চতুর্থ চতুর্ভাগ, তাই না? তাহলে আমি কি এইভাবে লিখতে পারি না? cos থিটা সমান সমান cos, এখানে তুমি অলরেডি যেটা পাইছো, এই যে π/3 পাইছো না, বলো। এখন তোমার কাজটা কিন্তু অনেক সহজ। কাজটা কি? কাজ হলো জাস্ট cos ব্র্যাকেট দেবা, যেহেতু চতুর্থ চতুর্ভাগ। এই খেয়াল করো তো, এইটা মনে করো আমি একটা চতুর্ভাগ আঁকাইতেছি, হ্যাঁ? এই চতুর্ভাগে এইটা হলো গিয়ে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ। তাহলে চতুর্থ চতুর্ভাগের একটা অ্যাঙ্গেল তুমি কিভাবে পাইতে পারো বলো? তোমার প্রথমে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একেবারে 360 ডিগ্রি যাওয়া লাগবে, তারপর সেখান থেকে একটুখানি পিছনে আসতে হবে। অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 270 ডিগ্রি যাবা, তারপর একটুখানি সামনে যাবা, তাই না? এভাবেই তো তুমি চতুর্থ চতুর্ভাগে যাইতে পারবা। তাহলে আমরা আসলে যে প্রথমে যেটা বললাম সেভাবেই যাব। প্রথমে একদম ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি 360 ডিগ্রি যাব, তার মানে আমি লিখবো যে cos 360 ডিগ্রি, বাট আমরা 360 ডিগ্রি না লিখে এটারে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করবো, অর্থাৎ 2π। হ্যাঁ, তাহলে 360 ডিগ্রি গেলাম, তারপর কি করব? তারপর কি আমি আরো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাইতে থাকবো? না, তারপর আমি ঘড়ির কাঁটার দিকে যাব, তার মানে একটা মাইনাস কোণ। দেখো মাইনাস কতটুকু মাইনাস হবে? মাইনাস হবে এই যেখান থেকে তুমি যেই মানটা পাইছো π/3। তোমাদের কি কারো বুঝতে সমস্যা আছে? একটু বলো তো। আশা করি তোমরা বুঝছো। হ্যাঁ, এটাই নিয়ম এই অঙ্কগুলো করার ক্ষেত্রে।
তাহলে কস আর এই 2 পাই থেকে π/3 বিয়োগ করে দাও, তাহলে কত আসে? তাহলে আসে আমার কত, দেখো লসাগু কত, 3 6 পাই মাইনাস পাই, অর্থাৎ 5 পাই। এই যে এটা হলো আমার আরেকটা ভ্যালু। আমি এটা যদি ডিগ্রিতে বের করি তাহলে এটার মান কত, 300 ডিগ্রি। তাহলে আমি কয়টা মান পাইলাম দেখো, এই যে থিটার ভ্যালুগুলো আমি দেখাইতেছি তোমারে। এই একটা ভ্যালু 60 ডিগ্রি, এই আরেকটা ভ্যালু কত, 300 ডিগ্রি, আর এই আরেকটা ভ্যালু কত, 180 ডিগ্রি। কারো কি কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। হয়ে গেল কিভাবে, যে বলছি তো সমীকরণের সমাধান করো, তাহলে আমাদের অজানা রাশি ছিল থিটা, সেই থিটার মানগুলো আমি বের করে ফেলাইছি। পরবর্তীতে একটা কাজ দেওয়া আছে, কাজটা খুবই সহজ, লক্ষ্য করো, এটা নিজের একবার একটু চেষ্টা করো, তারপর আমার অ্যান্সারের সাথে মিলাও। এখানে কিছুই বলা নাই, লক্ষ্য করো, এই যে দেখো, যেখানে 0 < থিটা < 2 পাই, মানে এখানেও এই যে থিটা, এই কোণটা কিন্তু আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই চারটা চতুর্ভাগের যে কোনো চতুর্ভাগে অবস্থান করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কোশ্চেনটা একটু আমি তুলি একসাথে, মানে আমি একটু এটারে প্রসেসিং করি। হ্যাঁ, যদি গুণটা কইরা ফেলাই তাহলে কি হয়, 2 sin থিটা cos থিটা প্লাস 2√3 ইকুয়ালস টু √3 cos থিটা প্লাস 4 sin থিটা, তাই তো? আচ্ছা, এরপরে আমি কি করতে পারি, আমি যা বুঝতেছি সেটা হলো, আমি যদি এখান থেকে 2, দেখো তো এই যে প্রথম দুইটা পদ আমার আছে, এখান থেকে আমি কিন্তু শুধুমাত্র 2 কমন নিতে পারি। কিন্তু আমি যদি 2 কমন নেই তাহলে আমার ব্র্যাকেটের ভিতরে থাকবে sin থিটা cos থিটা প্লাস √3। আবার এইখানেও যদি আমি 2 কমন নেই, না তাহলে কিন্তু 2 sin থিটা প্লাস সামথিং থেকে, না তাহলে হবে না। তার মানে আমার একটু প্রসেসিং, মানে একটু পক্ষান্তর টক্ষান্তর কইরে নিতে হবে, বুঝছো? আসছো, তাহলে আমরা প্রথমে সবকিছুকে এক পাশে আনি, তারপর আমি চিন্তা করতে পারবো। 2 sin থিটা cos থিটা প্লাস 2√3 মাইনাস √3 cos থিটা মাইনাস 4 sin থিটা, সবকিছুকে এক পাশে আনি না, অন্য পাশে 0। ঠিক আছে? আচ্ছা, যেহেতু বলছে সমীকরণের সমাধান করো, তার মানে আমার এখানেও থিটার ভ্যালুটা বের করতে হবে। এতটুকুতে কারো সমস্যা থাকার কথা না। এখন আমি একটু চিন্তা করি, দেখি তো, এখানেও একটা √3 দেখতে পাইতেছি, আর এখানে কোনো √3 নাই, এখানেও কোনো √3 নেই, বাট এইখানে একটা √3 আমি দেখতে পাইতেছি। তার মানে এই দুইটার ভিতরে কোনো একটা সম্পর্ক হয়তো বা আছে। আমি একটু বোঝার চেষ্টা করি তো, যদি এই দুইটার ভিতর থেকে আমি √3 কমন নেই তাহলে আমার কি থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকবে 2 - cos থিটা। আচ্ছা, এখন দেখি তো, এই প্রথমটা আর এই শেষেরটা, এদের মধ্যে আমি কোনোভাবে এমন কিছু কি কমন নিতে পারি যাতে ব্র্যাকেটের ভিতরে 2 - cos থিটা থাকে? একটু চিন্তা করো তো, যদি আমরা সাইন থিটা কমন নেই, না, বা যদি আমি 2 সাইন থিটা কমন নেই, 2 সাইন থিটা যদি কমন নেই তাহলে কত থাকে, cos থিটা -2। আচ্ছা, তাহলে আমার -2 সাইন থিটা কমন নিতে হবে। এই তো হয়ে গেছে আমাদের অঙ্কটা, দেখো কত সহজ। আমরা যেগুলা ভিতর থেকে আমি কমন নেব সেগুলোকে পাশাপাশি আগে লিখি, ঠিক আছে? তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। 2 সাইন থিটা cos থিটা, এই পাশে আমি লিখলাম -4 সাইন থিটা, আবার এখানে এই যে এই দুইটা প্লাস 2√3 মাইনাস √3 cos থিটা ইকুয়ালস টু 0। এরপরে আমি এই প্রথম দুইটা পদের ভিতর থেকে 2 sin থিটা কমন নেওয়া যায়, সো আমি সেটাই করলাম। নেওয়ার পরে আমার ব্র্যাকেটের ভিতরে থাকবে cos থিটা -2। এখন আমি এইখানেও চক্ষু বন্ধ কইরা cos থিটা -2 লিখে ফেলবো। এরপর আমি দেখবো এখানে কত বসাইলে আমার এইটার সমান হবে। দেখো তো, এখানে আছে cos থিটা, বাট এখানে আছে -√3 cos থিটা, তাহলে এখানে তুমি একটা -√3 দাও। আবার এটা যদি -√3 দাও তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2√3, তার মানে আমার কিন্তু মিলে গেছে। দেখছো, আমাদের কিন্তু অঙ্ক খুবই সহজ, একটু জাস্ট মাথা একটু খাটাইতে হবে, আর কিচ্ছু না ভাইয়া। 2 sin থিটা -√3, আর এখান থেকে কি আছে, cos থিটা -2,
ইকুয়ালস টু 0। তার মানে এখানে হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0। তাহলে আমার যদি এই জিনিসটার মান 0 হয়, এটা যদি 0 হয়, তাহলে কি হবে দেখো তো। তাহলে যেটা হবে 2 সাইন থিটা ইকুয়ালস টু √3। অতএব সাইন থিটা সমান সমান √3 ডিভাইডেড বাই 2। এখন তুমি বলো তো সাইন কত ডিগ্রির মান √3/2? আমরা কিন্তু এটা জানি 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করবো একসাথে π/3। তাহলে এখন কি আমি বলতে পারি যে অতএব থিটা সমান সমান π/3। আবার অথবা cos থিটা -2 ইকুয়ালস টু 0। তার মানে cos থিটা ইকুয়ালস টু 2। কিন্তু এই cos থিটা ইকুয়ালস টু 2 এই মানটা গ্রহণযোগ্য না। এটা কি অগ্রহণযোগ্য। কেন? কারণ আমরা যখন আরেকটু বিস্তারিতভাবে জানতে পারবো এদের মান আছে, বুঝছো? যেমন cos থিটার সর্বোচ্চ ভ্যালু হইল 1 আর সর্বনিম্ন ভ্যালু হইল -1, কিন্তু এইখানে ভ্যালু আসছে 2, যেটা সর্বোচ্চ মানের থেকেও বেশি। তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য না। এই কথাটা জাস্ট তোমার লিখতে হবে, যা গ্রহণযোগ্য নয় তাহলেই হবে, আর এত কিছু ব্যাখ্যা টাকা তোমার দেওয়া লাগবে না। ঠিক আছে, যাক এটা তাহলে বাদ। আমরা শুধু চিন্তা করব এই যে এইটা নিয়ে, যে সাইন থিটা সমান সমান √3/2। দেখো তো আমি থিটার ভ্যালু কিন্তু পাইয়ে গেছে 60 ডিগ্রি। এখন যারা অ্যান্সার লিখে দেবে ওদের কিন্তু পুরোপুরি অ্যান্সারটা হবে না, কারণ আমাদের ব্যবধি বলছে 0 থেকে 2π পর্যন্ত, মানে যে কোনো চতুর্ভাগ হইতে পারে। ঠিক আছে, তুমি শুধু বের করছো প্রথম চতুর্ভাগের কোনটা, আর তোমার অন্যান্য চতুর্ভাগের কথাও তো চিন্তা করতে হবে, তাই না? এইখানে সাইন থিটার ভ্যালুটা কিন্তু পজিটিভ। আচ্ছা, সাইন থিটার ভ্যালু পজিটিভ এমন চতুর্ভাগ কি কি বলো তো? কোন কোন চতুর্ভাগে সাইন থিটার ভ্যালু পজিটিভ? প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগ, তাই না? আচ্ছা, তাহলে প্রথম চতুর্ভাগেরটা তো আমি বের করলাম, তাহলে দ্বিতীয় চতুর্ভাগেরটা কত হবে জানো? দ্বিতীয় চতুর্ভাগেরটা হবে সিম্পলি থিটা সমান সমান, এখানে কত আসছে π/3 আসছে না? তাহলে দেখো দ্বিতীয় চতুর্ভাগের যে কোনো কোণ তুমি কিভাবে পাবা? তুমি প্রথমে দেখো চিত্রটা দেখো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। প্রথমে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইখানে 180 ডিগ্রি আসবা, তারপরে কিছু একটা কোণ যোগ করে এখানে ফেরত আসবা, তাই তো? আমরা সবসময় এরকম করেই করি, বুঝতে পারছো? তাহলে প্রথমে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি আসলাম। এখন 180 ডিগ্রিকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে এইভাবে লিখি পাই। যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসে তার মানে এটা কিন্তু পজিটিভ কোণ। তারপর সেখান থেকে আবার আমি ঘড়ির কাঁটার দিকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল গেছি, তার মানে এটা কিন্তু নেগেটিভ মাইনাস অ্যাঙ্গেল, তাই না? যেহেতু ঘড়ির কাঁটার দিকে যাইতেছে, কতখানি যাব? যাব এই যে π/3, অর্থাৎ থিটা সমান সমান π-π/3। এটাকে যদি তোমরা একটু বিশ্লেষণ করো তাহলে আমাদের অ্যান্সার আসবে 2π ডিভাইডেড বাই 3। এই যে করাইলাম, তোমরা কি বুঝতে পারছো? বলো। আচ্ছা ঠিক আছে, আশা করি এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আছে, এগুলো কিন্তু খুবই কমন ম্যাথ। হ্যাঁ, এগুলো তোমরা পারবে আশা করি। পরবর্তীতে উদাহরণ 29। উদাহরণ 29-এ কি আছে দেখো, ক নাম্বার, থিটা সমান সমান π/3। এই π/3 মানে জানি কত ডিগ্রি? 60 ডিগ্রি। দেখাও যে বি সমান সমান √3। তোমাকে দেখাইতে বলছে। আচ্ছা, এটা কিভাবে দেখান যাইতে পারে? বি সম্পর্কে আমি কি জানি? আমি জানি এই জিনিসটা, বি সমান সমান কট থিটা প্লাস কোসেক থিটা, তাই না? এখন এতটুকু জানি না, আমি কিভাবে অঙ্কটা সলভ করব? লক্ষ্য করো, কট থিটা প্লাস কোসেক থিটা, এটা হলো বি এর ভ্যালু, তাই না? বি সমান সমান কট থিটা প্লাস কোসেক থিটা। আবার থিটা সমান সমান কিন্তু বইলে দিছে যে 60 ডিগ্রি। তাহলে এখানে তুমি সিম্পলি এই থিটার জায়গায় 60 ডিগ্রি বসাও, তাহলে কিন্তু তোমার বি এর ভ্যালু বের হবে। আর তাদের কথা মতো এখানে তোমার বি এর ভ্যালু আসবে √3। তো সেটা করো, দেখো কট কট কত π/3 বা 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি? কট 60 ডিগ্রি ভ্যালু বের করো ক্যালকুলেটরে চাপার মাধ্যমে, হবে 1/√3, তাই না? আচ্ছা, আর কোসেক 60 ডিগ্রি কি? সাইন 60 ডিগ্রির উল্টা। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। তাহলে এটা হবে 2/√3। কত সহজ একটা ম্যাথ। তাহলে দেখো এটা যোগ করলে কত হয়? 3 ডিভাইডেড বাই √3।
3 মানে কি? 3 মানে হলো √3 এর স্কোয়ার বা √3 ইন্টু √3। সেখান থেকে এই যে কাটাকাটি যায়, তাহলে আমার 3 কে √3 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল আসে √3। এই পর্যন্ত কি বুঝছো? তাহলে দেখছো বি এর ভ্যালু কিন্তু আমার √3 হয়েছে। এর পরবর্তী যে ম্যাথটা আছে সেটার দিকে একটু লক্ষ্য করি আমরা। প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, এইটা কিভাবে করতে পারি আমরা? বলো, খ নাম্বারটার দিকে লক্ষ্য করো, কিভাবে আমরা প্রমাণ করতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 0। এ কি? এ হলো গিয়া কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1। আর সরি, নিচে আরও আছে কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। আর বি মানে কি? এটার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কট থিটা প্লাস কোসেক থিটার হোল স্কোয়ার। দেখো তোমরা কি জানো এই অঙ্কটা কিভাবে করতে হবে? বা একটু চিন্তা করতে তো পারো, তাই না? সব যদি আমি নিজেই করাই দিই তাহলে তো জিনিসটা আসলে হয় না। তোমাদের পরীক্ষার হলে এমন প্র্যাকটিস করে যাইতে হবে যে যে কোনো নতুন ম্যাথ যদি আসে তোমরা যেন সেটা সলভ করতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন কেউ একটু চিন্তা করো যে অঙ্কটা কিভাবে করবা। তোমরা যারা সঠিকভাবে লেকচারগুলো করছো তারা এতক্ষণে বুঝে গেছো এই ম্যাথ, এই টাইপের একটা ম্যাথ কিন্তু আমরা আগেও সলভ করছি। বলো তো কি করতে হবে আমাদের? এখানে এই যে 1 দেখতেছো না, -1। আর এখানে কোন কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে দেখছো? কোসেক, কট। তাহলে আমরা একটা ত্রিকোণমিতিক অভেদ ছিল, সেটা জানি কিনা, সেটা হলো গিয়া কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রশ্ন আসতে পারে যে কিভাবে অ্যাপ্লাই করবেন, তাই না? দেখো তো, কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস এই 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা? বলো এই লেখাটা আমরা লিখতে পারি কিনা? আর নিচে কি আছে? নিচে আছে কট থিটা প্লাস, সরি প্লাস না, মাইনাস কোসেক থিটা, মাইনাস কোসেক থিটা প্লাস 1। এতটুকুতে কারো কি কোনো সমস্যা আছে? বলো। এ স্কোয়ার টু স্কোয়ার ভুললে যাও, তুমি জাস্ট এইটা নিয়ে চিন্তা করো। এই যে এই পার্টটা, এই মনে করো আমাদের কি এটা, এই যে এ, জাস্ট এর দিকে তাকাও তুমি। এই এ সমান সমান এইটা, এই যে দেখো এ সমান সমান এইটা না। আমি জাস্ট এই 1 এর জায়গায়, উপরেরটা 1 এর জায়গায় কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা লিখছি, আর কিছুই না। ঠিক আছে? এর পরবর্তী স্টেপ কি হইতে পারে? এখানে কিন্তু তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফালাইতে পারো। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে আমরা সূত্রে ফালাই কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস, আচ্ছা এখন সূত্রে যদি তুমি বসাও তাহলে হবে কি, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। আর পুরোটার নিচে হইলে গিয়ে ভাগ। আর এখানে যেমনটা ছিল সেরকমই থাকবে, কোসেক থিটা প্লাস 1। এখন দেখো তো, এখানেও কট থিটা প্লাস কোসেক থিটা আছে, আবার এইখানেও কট থিটা প্লাস কোসেক থিটা আছে। আমি যদি কট থিটা প্লাস কোসেক থিটা কমন নেই, দেখো তো কমন নিলে কি হয়। মনে করো এই যে কট থিটা প্লাস কোসেক থিটা আমি কমন নিলাম। কমন নিলে এখানে থাকবে কি? এখানে থাকবে শুধুমাত্র একটা 1, তাই না? কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা। জাস্ট এই যে এই জিনিসটা দেখতেছো, এই জিনিসটাকে কট থিটা প্লাস কোসেক থিটা দিয়ে ভাগ করো। কট থিটা প্লাস কোসেক থিটা দিয়ে ভাগ করলে এটা কাটাকাটি চলে যায়। তারপরে থাকে কি? কোসেক থিটা মাইনাস কট থিটা। তবে এখানে আগে কিন্তু একটা মাইনাস আছে, অর্থাৎ মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা। এই যে মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা।
আশা করি বুঝতে পারছো। আর নিচে তোমার আগের মতোই কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 আছে। একটু লক্ষ্য করো তো, এইখানেও যে জিনিসটা আছে আর এইখানেও কি সেম জিনিসটা আছে না? জাস্ট অবস্থান আলাদা বাট সেম কিন্তু, তাইলে কাটাকাটি আমরা করতে পারি। তাহলে আমার কাছে থাকলো কি শুধুমাত্র কট থিটা প্লাস কোসেক থিটা। বুঝতে পারছো? তাহলে এই যে এর ভ্যালু ছিল এই কঠিনভাবে দেওয়া, আমরা এটারে সহজভাবে বলতে পারি যে সমান সমান কট থিটা প্লাস কোসেক থিটা। হ্যাঁ, আচ্ছা তাহলে এ স্কোয়ার সমান সমান কি? এ স্কোয়ার সমান সমান কট থিটা প্লাস কোসেক থিটার হোল স্কোয়ার। আর বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে হলো কট থিটা প্লাস, ও সেম তো, কট থিটা প্লাস কোসেক থিটা বি স্কোয়ার, হ্যাঁ এত হোল স্কোয়ার। দেখছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এর দুটো কি চেহারা সেম না? তো এইটা থেকে এটা যদি তুমি বিয়োগ করো তাহলে থাকবে কি? থাকবে একটা শূন্য। তো এটাই তো প্রমাণ করতে বলছে। এবার কি বুঝতে পারছো? বলো, এখন বোঝার কথা, একদম ইজি ম্যাথ ছিল। তারপরেও কোনো কনফিউশন থাকলে কোনো লাইনে আমাকে কোশ্চেন করতে পারো। কোনো কনফিউশন আছে? আচ্ছা তাহলে পরবর্তী অঙ্কটা দেখো, কত না গ, বি এর ভ্যালু দেওয়া, বি সমান সমান 1/√3। আচ্ছা বি মানে কি? বি মানে হলো কট থিটা প্লাস কোসেক থিটা। তাহলে আমি বলতে পারি যে বি এর মানটা কত, কট থিটা প্লাস কোসেক থিটা সমান সমান 1/√3, তাই তো? এখন আমাকে বলছে যে থিটার মান নির্ণয় করতে, আর থিটা সম্পর্কে একটা কথা বলা, এই যে 0 থেকে 2π এর মধ্যে, অর্থাৎ এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটা চতুর্ভাগেই হইতে পারে। এই থিটার সম্ভাব্য মান আমার নির্ণয় করতে হবে। এটা করার জন্য আমার কি করতে হবে বলতো? এখানে কট থিটা কোসেক থিটা আছে, আমি দেখবো এই জিনিসটাকে সিম্পলিফাই করা যায় কিনা। সিম্পলিফাই বলতে আমি বুঝাই যে সাইন থিটা কস থিটা এগুলোর মাধ্যমে ওকে মানে প্রকাশ করা যায় কিনা। দেখো তো কট থিটাকে তুমি কি লিখতে পারো? ও হলো গিয়ে ট্যান থিটার উল্টা, তাই না? অর্থাৎ কট থিটা সমান সমান হবে কস থিটা ভাগ সাইন থিটা। আবার কোসেক থিটা মানে কি? সাইন থিটার উল্টা, অর্থাৎ 1/সাইন থিটা ইকুয়ালস টু 1/√3। আচ্ছা তাহলে এই যে আমি যোগটা করছি এখানে, আমার নিচে আছে সাইন থিটা, তাহলে তুমি লসাগু কত পাইলা? লসাগু পাইলা সাইন থিটা। এখন এই সাইন থিটাকে এই সাইন থিটা দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে ভাগফল 1, সেই 1 এর সাথে কস থিটা যদি তুমি গুণ করো তাহলে কস থিটা, তারপর প্লাস 1 ইকুয়ালস টু 1/√3। আচ্ছা এখন তুমি যেহেতু আর কিছু করার নাই, তখন আমরা কি করি? আমরা আর গুণ করি। তাহলে √3 cos থিটা প্লাস √3 ইকুয়ালস টু সাইন থিটা। এখন দেখো আমরা মানে সচরাচর যে টাইপের ম্যাথগুলো করি, এখন কিন্তু আমরা সেই ফরম্যাটে পৌঁছাই গেছি। দেখছো এই ফরম্যাটে কিন্তু আমাদের ম্যাথগুলো দেওয়া থাকে। তাহলে এই কাজটা তারা নিজেরা করে নেয়, তারা আমাদের মাধ্যমে এই কাজটা করাইছে। এইটাই হলো কি সৃজনশীলের সৌন্দর্য। ঠিক আছে, যদি এরকমই দেওয়া থাকে তাহলে তো হয় না, সবাই পারবে। এই জন্য একটু ঘুরাইয়া দেওয়া আছে জিনিসটা। যারা যাদের মানে মেধা ভালো তারাই শুধুমাত্র এইভাবে বের করতে পারবে, বা যারা বেশি বেশি প্র্যাকটিস করে যাবে তারাই এরকম করতে পারবে। এখন কি অঙ্ক শেষ? এত খুশি হওয়ার তো কোনো কারণ নাই। খেল আভি বাকি হে মেরে দোস্ত, এখনো খেলা শুরুই হয় না, অঙ্ক এখনো বাকি। এরপরের স্টেপটা কি বলতো? এর পরের স্টেপ কিছুই না, তুমি জাস্ট উভয় পক্ষকে বর্গ করো। হ্যাঁ, উভয় পক্ষকে বর্গ করলেই একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। দেখো বর্গ করলে এটা হলো কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে এখানে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab, মানে তুমি হিসাব করে দেখতে পারো এটা হবে 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এই পাশে আবার সাইন থিটার স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। এখন দেখো আমার এই পাশে কিন্তু কস থিটা আছে, এই পাশে কজ স্কোয়ার থিটা আছে, জাস্ট এইটা হলো সাইন স্কোয়ার থিটা। তাইলে আমার এই সাইন স্কোয়ার থিটাকেও কজ স্কোয়ার থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমি কি সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 - কজ স্কোয়ার থিটা? বলো লিখতে পারি কিনা?
এরপরে সবকিছুকে আমরা পক্ষান্তর করব। কি করব বলো? আমরা সবকিছুকে পক্ষান্তর করব। জিনিসটাকে একটু ছোট কইরা ওই পাশে আমরা নিয়ে আসি। ঠিক আছে, দেখো যদি পক্ষান্তর করি তাহলে কি হয়? প্রথমেই কজ স্কোয়ার থিটা রিলেটেড টার্মটা লিখবো, তাহলে আমার মোট হবে 4 কজ স্কোয়ার থিটা প্লাস 6 কস থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই কিন্তু আমাদের সবকিছুকে আমরা পক্ষান্তর করে নিয়ে আসছি এক পাশে। এখন কি করব? এখন এটাকে আমার মিডল টার্ম ব্রেকের মাধ্যমে সম্ভবত করতে হবে। হ্যাঁ, মিডল টার্ম ব্রেক ছাড়া আমি কিছু পাইতেছি না। মিডল টার্ম ব্রেকের মাধ্যমে যদি তোমরা করো তাহলে দেখবা 4 কজ স্কোয়ার থিটা প্লাস, আচ্ছা এটা খুব সহজ, হ্যাঁ এটা আমি মনে মনেই করা যায়। এটা হবে 4 কস থিটা প্লাস 2 কস থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এর পরবর্তী লাইনে এখান থেকে আমি কিন্তু 4 cos থিটা কমন নিতে পারি। 4 cos থিটা কমন নিলে আমার থাকবে কি cos থিটা প্লাস 1, তারপরে এখানে আবার cos থিটা প্লাস 1 প্লাস 2। বুঝতে পারছো? মানে অ্যাজ ইউজুয়াল সাধারণত ম্যাথগুলো আমি এতক্ষণ যেভাবে করাইছি এটাও কিন্তু তার ব্যতিক্রম না, খুবই সহজ ম্যাথ। যে পারবে না তাকে আর কি বলবো। যাই হোক, দেখো এখানে cos থিটা, cos থিটার ভ্যালু কত পাই বলো তো? cos থিটা সমান সমান -12। আবার এইখানে cos থিটার ভ্যালু আসছে -1। এখন -1 কখন হয়? যখন cos 180 ডিগ্রি, তাই তো? cos 180 ডিগ্রির ভ্যালুই হইল -1। অতএব থিটা সমান সমান কত? থিটা সমান সমান 180 ডিগ্রি। আবার এই পাশে cos থিটার মান কত হইল? -1/2। এখন বলো তো cos থিটার মান যেহেতু -1/2 হয়েছে, তার মানে যেহেতু থিটা cos থিটার মান মাইনাস হয়েছে, নেগেটিভ হয়েছে, তার মানে এটা কোন চতুর্ভাগে আছে? এইটা আমার অবশ্যই প্রথম বা চতুর্থ এই দুইটার ভিতরের একটাই থাকতে পারবে না, কারণ যেহেতু মাইনাস হয়েছে, অর্থাৎ আমার হয় দ্বিতীয় চতুর্ভাগ হবে, না হলে তৃতীয় চতুর্ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আগে তুমি আমারে বলো cos কত ডিগ্রির জন্য হাফ হয় সেটা আগে বলো। আগে দেখো মাইনাস আছে না, মাইনাসটা দাও। এখন হাফ মানে কি? হাফ মানে হইলো cos কত 60 ডিগ্রি, তাই তো? cos 60 ডিগ্রি, এখানে আমি যদিও 180 ডিগ্রি লিখছি, তোমরা এগুলাকে বৃত্তীয় পদ্ধতিতেই প্রকাশ করবা। ঠিক আছে, তো এইটা আমরা জানি যে cos 60 ডিগ্রির ভ্যালু হাফ। তাহলে আমি এখানে কিন্তু লিখলাম যে cos থিটা সমান সমান মাইনাস cos π/3। এরপরে আমার লিখতে হবে, যেহেতু ঋণাত্মক মান আসছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের যে কোনো একটা অ্যাঙ্গেল আমরা কিভাবে বের করি বলো তো? পাই মাইনাস থিটা মানে π/3। এই গেল দ্বিতীয় চতুর্ভাগ। আরেকটা আছে, থিটার কিন্তু আরেকটা ভ্যালু আসবে। দেখো cos থিটা সমান সমান এটা আরেকটা থাক, আরেকবার আমি লিখবো যে cos থিটা সমান সমান cos, যেহেতু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে তাহলে cos পাই প্লাস π/3। এই যে আমি লিখলাম দুইটা লাইন, এগুলো কি কারো বুঝতে সমস্যা আছে বলো? কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি বলো। এই পাই থেকে π/3 যদি তুমি বিয়োগ করো তাহলে হয় cos 2π/3, অর্থাৎ cos থিটা সমান সমান cos 2π/3। তাহলে তুমি কিন্তু উভয় পাশের এই cos cos বাদ দিয়া লিখতে পারো যে থিটা সমান সমান 2π/3। আবার এইখানেও এই তুমি লিখতে পারো যে থিটা সমান সমান এটা এটা যদি তুমি যোগ করো তাহলে হবে 4π/3। অতএব থিটা সমান সমান 4π/3। তাহলে থিটার আমার ভ্যালুগুলো কি কি দেখো, একটা হলো এই যে 4π/3, আরেকটা আসলো 2π/3, আরেকটা আসছে সেটা হলো এই যে 180 ডিগ্রি বা পাই। কারো সমস্যা আছে কোনো?
বলো। এই তিনটা ভ্যালু কিন্তু আমরা পাইলাম। অনুশীলনী 8.3। এখন দেখো তো প্রথম প্রশ্নটা কি বলছে, একটা এমসিকিউ। সাইন এ সমান সমান 1/√2 হলে সাইন 2a এর ভ্যালু কত? এগুলো খুবই সহজ। দেখো তো, সাইন এ সমান সমান বলা আছে যে 1/√2। এখন আমরা যারা মুখস্থ করছি থিটাগুলার মান, যে থিটা কত হইলে সাইন থিটার ভ্যালু কত হবে, তাই না? ওই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, যাদের চারটা মুখস্থ তারা জানে যে বলতো সাইন কত ডিগ্রির মান 1/√2 হবে? সাইন 45 ডিগ্রির মান 1/√2 হবে এক্স্যাক্টলি। তাহলে ইকুয়ালস আমি লিখতে পারি সাইন 45 ডিগ্রি। অতএব দেখো তো, সাইন এ সমান সমান সাইন 45 ডিগ্রি, অর্থাৎ এ সমান সমান 45 ডিগ্রি। ঠিক আছে, এর ভ্যালু কত পাইলাম? 45 ডিগ্রি। এ যদি 45 ডিগ্রি হয় তাহলে বলো তো সাইন 2 এর ভ্যালু কত হবে? সাইন 2 এ মানে কি? সাইন 2a আর 2 সাইন এ, এই দুইটা কিন্তু সেম জিনিস না, বুঝছো? সাইন 2a মানে কি? সাইন 2a মানে সাইন অনুপাত। সাইন অনুপাত কোন কোণের অনুপাত? 2a কোণের অনুপাত। এখন এ কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে 2a সমান সমান কতখানি হবে বলো তো? 90 না? 45 গুণ 2 90 ডিগ্রি। তার মানে সাইন 2a মানে হইলো সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1। বুঝতে সমস্যা কারো? এর পরবর্তী প্রশ্নটা দেখো, -300 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে অবস্থান করে? এটাও খুবই সহজ। আগে আমার একটু আঁকাঝুঁকি করা লাগবে। দেখো এই যে, যেহেতু বলছে মাইনাস একটা কোণ, -300 ডিগ্রি, তাই তো? দেখো মাইনাস কোণ, মাইনাস কোণ হলে আমার কি ঘড়ির কাঁটার দিক বরাবর যাইতে থাকবে এখান থেকে, তাই না? এই মনে করো এই যে 90, 180, 270, 270 যাওয়ার পরে আরো 30 ডিগ্রি যাবে। তখন আমার পাবো কি? তখন আমি পাবো 300 ডিগ্রি কোণ, মানে সরি 300 ডিগ্রি তো না, -300 ডিগ্রি কোণ। বুঝতে পারছো? তাহলে এই -300 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে অবস্থান করতেছে বলো তো? চোখের সামনে তোমার প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। আর প্রথম চতুর্ভাগে কোন কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান পজিটিভ বলো তো? সবার মান পজিটিভ। এখন 3 নাম্বার এমসিকিউটার দিকে লক্ষ্য করো। এইটা যদি এমসিকিউতে আসে তাহলে আমার আসলে এত সময় নেই, আমার খুব তাড়াতাড়ি করতে হবে। কি করব? তোমার প্রশ্নে বলছে যে সাইন থিটা যোগ কস থিটা সমান সমান যদি 1 হয় তাহলে থিটার ভ্যালু কত? তাহলে থিটার ভ্যালু অপশন দেওয়া 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা একটা বহুপদী সমাপ্তি সূচক। ঠিক আছে, হয় 1 নাম্বার হবে, নাইলে 2 নাম্বার হবে, নাইলে 1 ও 2 দুইটাও হইতে পারে, আবার 1 ও 3 এই দুইটাও হইতে পারে, তাই তো? তাহলে এটা আমি শর্টকাটে এমসিকিউর জন্য কিভাবে করব? আমার এখানের পদ্ধতিটার নাম হইলো অপশন টেস্ট। কি নাম কি বলতো পদ্ধতিটার নাম হইলো অপশন টেস্ট। এই অপশন টেস্ট আমরা কিভাবে করব? আমার যেই এমসিকিউতে অপশনগুলো আছে সেগুলা আমি জাস্ট বসাবো। ঠিক আছে, বসাইলে আমার মানে সমীকরণটাকে সিদ্ধ করার কথা। কিভাবে? এই যে থিটার ভ্যালু 0 ডিগ্রি বলছে, হ্যাঁ, তুমি এখানে থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি বসাও তাহলে কত পাবা? তাহলে পাবা সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি যোগ কস 0 ডিগ্রি। এখন দেখো তো সাইন 0 ডিগ্রি আর কস 0 ডিগ্রি যদি তুমি যোগ করো তাহলে 1 হয় কিনা? সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। আর কস 0 ডিগ্রির ভ্যালু কত? 1। তাহলে আমার যোগ করলে কত আসলো? 1। তার মানে এই যে রাইট হ্যান্ড সাইডকে কিন্তু মানে কি বলে, এই যে রাইট হ্যান্ড সাইড দেখছো, রাইট হ্যান্ড সাইডকে সিদ্ধ করছে। আবার তুমি যদি 30 ডিগ্রি বসাও, 30 ডিগ্রি বসালে কেমন হয় দেখো, সাইন 30 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি। তুমি ডিরেক্ট ক্যালকুলেটারে যদি এভাবে বসাইতে থাকো তাহলে তোমার অ্যান্সার বের হয়ে যাবে। আর ম্যানুয়ালি করতে গেলে সাইন 30 ডিগ্রি মানে হাফ, আর কস 30 ডিগ্রি মানে √3/2। তুমি যদি দুইটা যোগ করো তাহলে কত আসে? তাহলে কিন্তু আমার 1+√3/2 আসে, অর্থাৎ 1 কিন্তু আসে না। তার মানে 2 নাম্বার অপশনটা হবে না। এখন 2 হবে না দেখা তুমি আন্দাজে কোনটা দেখাবা? তুমি কিন্তু 1 নাম্বারটাও দেখাইতে পারো, আবার যেহেতু 2 হবে না তাহলে গ বাদ, তাহলে এই ঘ নাম্বারটা হইতে পারে। এখন এই 1 নাম্বার মানে ক নাম্বার আর ঘ নাম্বার এই দুইটার মধ্যে কোনটা হবে আমার কিন্তু শিওরলি বোঝার জন্য 90 ডিগ্রিকেও অপশন টেস্ট করতে হবে। দেখো তুমি সাইন 90 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি বের করো, মান কত আসে? সাইন 90 ডিগ্রি মানে হলো গিয়ে 1, আর কস 90 ডিগ্রির মান হলো 0। তাহলে আমার সাইন 90 ডিগ্রি আর কস 90 ডিগ্রি যদি যোগ করি তাহলে কত পাইলাম? 1। অর্থাৎ এটাও কিন্তু এই যে রাইট হ্যান্ড সাইডকে সিদ্ধ করছে, মানে সমীকরণটাকে সিদ্ধ করছে, যেহেতু রাইট হ্যান্ড সাইডের সমান হয়েছে।
তার মানে কি, তাহলে 1 নাম্বারও সত্য, 2 3 নাম্বারও সত্য। ঠিক আছে, তাহলে 1 ও 3 ক্লিয়ার। এর পরবর্তী এমসিকিউ, একটা ছবি দেওয়া, এটা কিসের ছবি দেওয়া দেখো তো, একটা 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ছবি দেওয়া, মানে ত্রিভুজের ছবি দেওয়া। এটা কোণ ভেদে একটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এখানে কিন্তু একটা সমকোণ দেওয়া আছে। আমি কিভাবে বুঝলাম সমকোণ? কারণ সমকোণ অলওয়েজ এইভাবেই দেয়, এই যে এইভাবে ভাবে, ঠিক আছে, এটার মানে সমকোণ। আর এভাবে যদি দেওয়া থাকতো তার মানে এটা একটা নর্মাল কোণ। যাই হোক, এখন আমাকে কি বের করতে বলছে, পাশের চিত্র অনুসারে আমার 3টা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া, হ্যাঁ, একটার আবার বর্গ দেওয়া। যাক, এগুলার মানগুলা ঠিক আছে কিনা সেটা বের করতে হবে, তাই তো। আচ্ছা দেখি, ট্যান থিটা, থিটা কই দেখো তো, থিটা হলো যে এই কোণটা হলো আমাদের থিটা, তারা বইলেই দিছে এটা থিটা। এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান সমান আমরা জানি কি, লম্ব বাই ভূমি, তাই তো। তাহলে লম্ব হইলো 4 আর ভূমি হইলো 3, অথবা আমার কিন্তু লম্ব ভূমি এগুলো মনে থাকে না, আমি মুখস্থ করি কি, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। আচ্ছা, তাহলে এই যে সাইন থিটা, সাইন থিটার ভ্যালু কত দেখো, বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্য 4 আর অতিভুজের দৈর্ঘ্য দেখো, এই ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 4 আর একটা বাহুর দৈর্ঘ্য 3 একক। অর্থাৎ আমি কিন্তু এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহারের মাধ্যমে এই অতিভুজের মানটা বের করতে পারি, যেটা হবে 5 একক। তাহলে সাইন থিটা সমান সমান 4/5। তাহলে আমার কিন্তু 2 নম্বরে অন্য অপশন দেওয়া, তাহলে 2 নম্বর কিন্তু হবে না, হবে 1 নাম্বার আর 3 নাম্বার। তুমি মিলেই দেখতে পারো শিওর হওয়ার জন্য। cos থিটা, cos থিটা সমান সমান কি, সন্নিহিত বাহু বাই অতিভুজ 3/5। তাহলে cos স্কয়ার থিটা সমান সমান কি হবে দেখো তো, cos থিটা যদি 3/5 হয় তাহলে cos স্কয়ার থিটা মানে এই cos থিটার বর্গ সমান সমান কি হবে, 3 3 9, 5 5 25। অর্থাৎ 1 নাম্বার আর 3 নাম্বার এই দুইটা কারেক্ট। বুঝতে পারছো? বলো 1 ও 3 কারেক্ট। 5 ও 6 নাম্বার প্রশ্নের উত্তর দাও। দেখো তো, একটা আবার একটা সমকোণী ত্রিভুজ আমার দেওয়া, সাইন বি প্লাস কসির ভ্যালু কত জানতে চাইছে। আচ্ছা, সাইন অফ বি, বি কোণটা কোথায় আমি একটু লক্ষ্য করি, এইটা হইলো বি কোণ। এটা যদি বি কোণ হয়, সাইন অনুপাত মানে কি, এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু আর অতিভুজের অনুপাত, মানে বি ডিভাইডেড বাই এ, এই ছোট হাতের বি ডিভাইডেড বাই ছোট হাতের এ। এটা হলো কিসের ভ্যালু, সাইন বি। আর কস সি কোথায় রে, এই যে দেখো সি কোণ হলো এইটা, এটা কিন্তু বি কোণ আর এইটা হলো সি কোণ। এখানে কস বি চাই নাই, যদি কস বি চাইতো তাহলে আমি লিখতাম যে এই যে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। ঠিক আছে, এই বাহুটার দৈর্ঘ্য তখন আমার বাইর কইরা নেওয়া লাগতো, বাট এখানে তারা কস সি চাইছে, কস সি এই যে সি কোণ এইটা, তাহলে এই কোণের সাপেক্ষে আমি কস অনুপাত নিতে চাইতেছি, অর্থাৎ সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। এই যে আমার সন্নিহিত বাহু, এই আমার অতিভুজ, মানে এটাও কিন্তু কস এর ভ্যালু কত আসলো, বি বাই এ। কস সি এর ভ্যালু আসছে বি বাই এ। তাহলে এই দুটো যদি তুমি যোগ করো, যোগ করলে দেখো কি পাবা, 2টা বি বাই এ, 2b বাই এ, তাই তো। এই আমার প্রথম অপশনেই আছে। কত সহজ, তাও অনেকে বলে কঠিন। বাট যদি আমাদের এইখানে কস বি দেওয়া থাকতো তাহলে আমি কিভাবে করতাম বলতো, কস সি এর জায়গায় যদি জাস্ট বলতো কস বি, তখন আমার অ্যান্সার হতো কত দেখো, কস বি সমান সমান কি, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুর মান আমি কিভাবে বের করতে পারি দেখো, √ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা এই ভূমির দৈর্ঘ্যটা বের করলাম, হ্যাঁ। আর নিচে থাকবে অতিভুজ মানে এ, এইটা হলো আমার কস বি এর ভ্যালু। তাহলে যারা কোশ্চেনটা ঠিকভাবে পড়বে না তারা সাইন বি প্লাস কস বি এর যোগফল কিন্তু বাইর করবে কত, তারা যোগফল বাইর করবে বি প্লাস √ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা হবে তাদের অ্যান্সার। তারা তো অ্যান্সার দেখেই ওদিকে কাইতইয়া পড়ে যাবে বেউস হইয়া। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আশা করি কারো কোনো ডাউট নাই। পরবর্তী এমসিকিউটার দিকে লক্ষ্য করো, tan বি, tan বি এর মান কোনটি। আচ্ছা, tan বি, বি কোণ তো আমার এই যে এই কোণটা এই বি, তাহলে এটার সাপেক্ষে tan বি, tan বি সূত্র কি, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বিপরীত বাহু হইলে গিয়ে বি, আর সন্নিহিত বাহু কিন্তু আমি একটু আগে বের করলাম কিভাবে, ওই যে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে। সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হবে √ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে আমি সন্নিহিত বাহুটা বের করছি, তোমাদের এইটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমার অ্যান্সার কিন্তু এই ঘ। এরপরে কিছু মান নির্ণয় করো আছে, এই মান নির্ণয় করো
আমি মানে বিস্তারিত করাইছি তোমাদেরকে, তাই না? অনেক অঙ্ক করাইছি, তারপরে এখানে আমি খুব শর্টকাটে তোমাদের অ্যান্সারগুলো বইলে দিই জাস্ট। হ্যাঁ, সাইন 7 পাই, এই 7 পাই মানে কি? 7 পাইয়ের জায়গায় তুমি যদি ফরম্যাট অনুসারে লেখো তাহলে তোমার লিখতে হবে 14 ইন্টু পাই/2। এখানে কিন্তু আর কিছু থাকে না, বাট আমার তাও প্লাস 0 ডিগ্রি লিখতে হবে, ঠিক আছে? এখন এই যে আমি লিখলাম, এই 14 একটা জোড় সংখ্যা, তাহলে সাইন কিন্তু সাইনই থাকবে, আর কোণ হলো কি এই যে 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি। আর এখন দেখো তো এটা কি পজিটিভ অ্যাঙ্গেল হবে নাকি নেগেটিভ হবে? তো 14, তার মানে আমি 3বার সম্পূর্ণ ঘুরছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তারপরে আরো অর্ধেক ঘর ঘুরছি, মানে অর্ধেক, একবারের অর্ধেকবার ঘুরছি। তার মানে আমি কিন্তু 2 নাম্বার আর 3 নাম্বার চতুর্ভাগের মাঝামাঝি এক্স অক্ষের উপরে অবস্থান করতেছি। বাট এখানে যেহেতু +0 ডিগ্রি আমি লিখছি, তাহলে আমার ধরে নিতে হবে যে আমি এখন তৃতীয় চতুর্ভাগে আছি। অনেকের বুঝতে একটু কষ্ট হইতে পারে, দেখো তো এই যে আমি কি করলাম, 14 বার এই পাই/2 মানে হলো এক একটা ঘর, এক একটা চতুর্ভাগ আর কি, এক একটা চতুর্ভাগ, আর 14টা চতুর্ভাগে আমি অতিক্রম করছি, যেহেতু পজিটিভ তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এভাবে 11 12, তারপরে এই যে 13, এই 14, তার মানে তুমি কিন্তু এক্স্যাক্টলি এই যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসো। তুমি দ্বিতীয় চতুর্ভাগেও নাই, তৃতীয় চতুর্ভাগেও নাই, কিন্তু অঙ্ক করার জন্য আমার আসলে আমি যে দেখলাম এখানে উত্তরমালায় তারা তৃতীয় চতুর্ভাগ ধৈর্য করছে। আবার বইয়ের একটা ম্যাথ আমি করেছিলাম, সেখানে কিন্তু যখন এরকম একটা পরিস্থিতি আসে তখন দ্বিতীয় চতুর্ভাগ ধৈর্য করছিল। আমি জানি না কোনটা একেবারে সঠিক, তোমরা সব থেকে ভালো হয় তুমি এই কোশ্চেনটা একটু তোমাদের যে ক্লাস টিচার আছে তাদেরকে করবা, যে স্যার এইখানে আমার ও তো অক্ষের উপরে অবস্থিত, তাহলে আমি আমি কি এই চতুর্ভাগটা ধরবো নাকি এই চতুর্ভাগটা ধরবো, তাই না? যদি কেউ এই চতুর্ভাগ ধৈর্য করে তাহলে কি হবে বলো তো? তাহলে কিন্তু সে এই যে সাইন 0 ডিগ্রি এটা পজিটিভ, কিন্তু যদি কেউ এই চতুর্ভাগটা ধৈর্য করে তখন কিন্তু যেহেতু এই চতুর্ভাগে সাইন থিটা, এই যে সাইন থিটার ভ্যালু নেগেটিভ, তাহলে এখানে কিন্তু সে একটা মাইনাস দেবে। যদিও এই অঙ্কটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি এই অঙ্কটার ক্ষেত্রে ইট ডাজন্ট ম্যাটার, বিকজ সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? সাইন 0 ডিগ্রির ভ্যালু হলো গিয়া 0, তাহলে তুমি +0 লেখো আর -0 লেখো, এগুলো তো লেখা লাগে না, 0 তো 0, তাই না? বাট পরবর্তী যে কোশ্চেনটা, এই যে কজ, আচ্ছা গতকালকে আমি মেবি দেখাইছিলাম একটা নিয়ম কি, আমি 2 ঘরের নামটা পড়তাম, তারপর আমি দেখতাম 5 দুগুণে 10, তারপরে 10 পাইয়ের সাথে 1 পাই যোগ করে, মানে 11 পাইয়ের বদলে আমরা 10 পাই যোগ পাই লিখতাম। এর থেকে একটা সহজ নিয়ম আছে, এটা মাঝে মাঝে তুমি কাজে লাগাইতে পারো, সেটা হলো ডিরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে কইরা ফেলান যায়। ক্যালকুলেটরে তুমি যদি জাস্ট 11কে 2 দিয়ে ভাগ করো তাহলে আসবে কত জানো কেউ? তাহলে আসবে 5.5। তার মানে এখানে যে পূর্ণ সংখ্যাটা তুমি পাইলা, কত পাইলা? 5, এটা হলো পূর্ণ সংখ্যা, এটা হলো দশমিক পার্টটা। এই পূর্ণ সংখ্যা যেটা পাবা সেইটা তুমি দেখো এখানে কজ লেখা ব্র্যাকেট দিলা, তারপরে লেখলা 5 পাই। 5 পাই দেখো 5.5 মানে হলো গিয়া 5-এর সাথে যোগ করতে আসো 0.5, তাহলে এই এখানে কি 11 পাই/2 ছিল না, আমি এখানে ভাগ করছি 11/2, বাট আমি যদি 11 পাই/2 করতাম তাহলে আমার নিশ্চয়ই অ্যান্সারটা আসতো 5.5 পাই, তাই না? আচ্ছা, আর 5.5 পাইয়ের বদলে তুমি কিন্তু লিখতে পারো 5 পাই প্লাস 0.5 পাই। আমরা অ্যাকচুয়ালি এখন সেই কাজটাই করতেছি। তাহলে 5 পাই প্লাস 0.5 মানে হলো গিয়া পাই/2, ঠিক আছে? 0.5 মানে কি? হাফ ইন্টু পাই, পাই অক্ষে পাই আর নিচে 2, এই যে পাই/2। এই যে আমি মুখে মুখে বললাম, তুমি কি বুঝতে পারছো এগুলো বলো? আচ্ছা, বোঝার জন্য অনেক বেশি ধন্যবাদ। এর পরবর্তী স্টেপটা কি হতে পারে? আমাদের ফরম্যাট অনুসারে সাজাইতে হবে। কজ এখন এখানে আছে 5 পাই, তাহলে আমার এখানে লিখতে হবে 10 ইন্টু পাই/2 প্লাস পাই/2। তুমি হিসাব করে দেখো, এটা যেহেতু জোড় সংখ্যা তাহলে কস কিন্তু কজই থাকবে, আর অ্যাঙ্গেল কত? পাই/2, কস পাই/2। এখন দেখো এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? এটা তৃতীয় চতুর্ভাগেও না, অ্যাকচুয়ালি লক্ষ্য করো তো এটা কোথায়, এই যে
10 ইন্টু পাই বাই 2 মানে 10টা চতুর্ভাগ অতিক্রম করবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা অতিক্রম করার পরে গেছে কত অ্যাঙ্গেল, গেছে কিন্তু আরো পাই বাই 2 মানে আরো 90 ডিগ্রি গেছে সে কিন্তু এইখানে নাই, এখানেও নাই, এখানেও নাই, সে গেছে একেবারে এইখানে, মানে ওয়াই অক্ষের এই যে এইদিকে আছে। হুম। আচ্ছা এখন বলো তো আমি কি এরারে মানে তৃতীয় চতুর্ভাগ ধরবো নাকি চতুর্থ চতুর্ভাগ ধরবো? এটা একটা কনফিউজিং জিনিস না বলো? আমি এক এক জায়গায় মেইনলি গাইড থেকে যা দেখলাম সেটা হলো এই অঙ্কের ক্ষেত্রে আমি যেখান থেকে দেখছি সেখানে চতুর্থ চতুর্ভাগটা কনসিডার করছে। কেন কনসিডার করছে তার কোনো লজিক্যাল মানে ব্যাখ্যা আমি পাইনি, কেন তৃতীয় চতুর্ভাগ কনসিডার করে না? তো বেটার হবে এখানে যে অঙ্কগুলো আছে বাকি এগুলো সবই তোমরা পারবা, কারণ এগুলো আমি উদাহরণে করাইছি। কিন্তু যেহেতু একটু কন্ট্রোভার্সি আছে তাহলে আমি চাইতেছি এই ম্যাথগুলা তোমরা তোমাদের ক্লাস টিচারের কাছে ডিরেক্ট সরাসরি নিয়ে যাবা, এগুলো দেখো তোমরা নিজেরা বাসায় য পর্যন্ত করবা, তারপরে ক্লাস টিচারের কাছে নিবা, দেন সমস্যাটা বলবা যে স্যার এমন অবস্থায় যখন কোনো নির্দিষ্ট চতুর্ভাগে না থাইকা বরঞ্চ অক্ষের উপরে অবস্থান করে তখন আমরা কোন অ্যাঙ্গেল মানে কোন চতুর্ভাগটা ধরে নেব। ঠিক আছে, কোশ্চেনটা কি করতে পারবা? আশা করি করতে পারবা। যেমন এই অঙ্কের ক্ষেত্রে দেখো এটা হয় তৃতীয় চতুর্ভাগ হবে, মানে তুমি তৃতীয় চতুর্ভাগ কনসিডার করতে পারো অথবা চতুর্থ চতুর্ভাগ কনসিডার করতে পারো। যে তৃতীয় চতুর্ভাগ কনসিডার করবে, যেহেতু তৃতীয় চতুর্ভাগে কস নেগেটিভ, তার কিন্তু এখানে একটা মাইনাস দিতে হবে। আর যে চতুর্থ চতুর্ভাগ কনসিডার করবে তার কি করতে হবে, তার কিন্তু এখানে প্লাসই রাখতে হবে। একটু কনফিউজিং বিষয়। তাহলে বাকিগুলা আমি আশা করব তোমরা নিজেরা কইরা ফেলতে পারবা। ঠিক আছে, এর মধ্যে দেখো এই যে লাস্টের যে এই যে ম্যাথটা, এই যে কস ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, আমরা জানি কস কি করে, কস কিন্তু এই মাইনাসে একদম খাইয়ে খুইয়ে ফেলায়, তাই মাইনাস কিন্তু গায়েব হয়ে যাবে, থাকবে কি 25 পাই ডিভাইডেড বাই 6। তারপরে দেখো তুমি 25কে 6 দিয়ে জাস্ট ক্যালকুলেটর একটু চাপ দাও, ক্যালকুলেটরে চাপ দিলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে যে 4 পয়েন্ট সামথিং আসবে, 4 পয়েন্ট সামথিং আসবে। তাহলে তুমি দেখো কস লেখলা 4 পাই যোগ, লক্ষ্য করো 25কে তুমি 6 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করো তো কত আসে, 25 ভাগ 6 আসবে আমার 4.167। বা তুমি যদি এই জিনিসটাকে এইভাবে ভাগ করো 25 ভাগ 6, 4 ছক 24, আমার ভাগশেষ থাকে 1। দেখো এটা কিন্তু একটা অপকৃত ভগ্নাংশ ছিল, অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কিভাবে কনভার্ট করে আমি আশা করব তোমরা সবাই জানো। 4 সমস্ত 6 ভাগের 1 ভাগ মনে পড়ছে, এভাবে কিন্তু আমরা অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট কইরা থাকি। তাহলে 4 সমস্ত 1/6 অর্থাৎ 4 পাই প্লাস 1/6 পাই। এই যে এই লাইনটা বুঝছো বলো? আচ্ছা, এরপরে এই যে cos 4 পাই লেখা আছে, এটা তো আমার ফরম্যাট অনুসারে ঠিক না, আমার ফরম্যাটের ভিতরে পাই বাই 2 লাগবে। অর্থাৎ এখানে যে তুমি পাইকে 2 দিয়ে ভাগ করছো, তোমার অবশ্যই সমতা রক্ষা করার জন্য এই 4কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 দুগুণে 8 ইন্টু প্লাস আর পাই অক্ষে পাই ডিভাইডেড বাই 6। এখন যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে cos কিন্তু cosই থাকবে, আর অ্যাঙ্গেল এই যে থিটা পাই বাই 6, পাই বাই 6। এখন আমি চিন্তা করবো এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, 8টা ঘর। আচ্ছা, তার মানে সম্পূর্ণরূপে 2বার গেছে, তারপরে আরো একটুখানি গেছে, একটুখানি মানে কত, এটা এটার মানে হলো 30 ডিগ্রি, আরো 30 ডিগ্রি গেছে, আরো 30 ডিগ্রি গেলে ও কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। আমরা জানি প্রথম চতুর্ভাগে কজের ভ্যালু পজিটিভ, সো এখানে কিন্তু পজিটিভই আছে। কারো এই যে আমি করলাম, এখন সমস্যা কারো? আর cos 30 ডিগ্রির ভ্যালু কত, cos 30 ডিগ্রির ভ্যালু হইলো √3/2, তাহলে এটার অ্যান্সার √3/2। এই কত সহজ। তাহলে আশা করি এভাবে। এবার এই যে চ নাম্বারটার দিকে তাকাও, চ নাম্বারে যে সেকের ভিতরে মাইনাস, তো আমরা জানি কজ আর সেক এই দুইটাই এই ভিতরের মাইনাসটাকে একেবারে খাইয়ে ফেলায়। হ্যাঁ, আর কখন তো আমি করাইয়াই দিছি। এখানে বলো তো এই যে টেনের ভিতরে যে মাইনাস আছে, টেন কি মাইনাসকে খাইয়ে ফেলাবে নাকি মাইনাসটা থাকবে? থাকবে। তাহলে এর পরের লাইনটা কেমন হবে, মাইনাস 10 23 পাই ডিভাইডেড বাই 6। এর পরের লাইন কেমন হবে বলো তো, তুমি এটা নিজে আমাকে বলো। 23কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 23 দিয়ে 6 দিয়ে যদি ভাগ করলে আমার 3 দশমিক সামথিং আসবে।
তবে এটাকে তুমি অন্যভাবেও করতে পারো। এটা কিন্তু সমান চিহ্ন না, এটা হলো গিয়ে মাইনাস, ঠিক আছে, -10। তুমি এখানে 23 পাইকে এইভাবেও তো ভাঙাইতে পারো, যে 24 পাই থেকে 1 পাই বিয়োগ করলেই কিন্তু আমার 23 পাই হয়। 24 পাইকে 6 দিয়ে ভাগ করলে হয় 4 পাই, মাইনাস এখানে আছে কত 1 পাই, তাহলে -π/6। তারপরে তুমি ফরম্যাটে আনো, ফরম্যাটে আনা মানে কি π/2, অর্থাৎ 8 ইন্টু π/2 মাইনাস π/6, তাই তো? যেহেতু জোড় সংখ্যা তাহলে tan কিন্তু tanই থাকবে, π/6 হইল। এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে কে বলতে পারো? এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। আর আমরা জানি চতুর্থ চতুর্ভাগে থিটার ভ্যালু কি নেগেটিভ নাকি পজিটিভ বলো তো? থিটার ভ্যালু কিন্তু মানে সরি, এই যে চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ তো না, কি বলতেছি, হ্যাঁ চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে টেন থিটার ভ্যালু কি নেগেটিভ না? তাহলে এখানে একটা তোমার মাইনাস দিতে হবে, বুঝছো? এখানে যে মাইনাসটা ছিল আগে এটা কিন্তু এই মাইনাস, আর এখন আমি সবুজ কালার দিয়ে যে মাইনাসটা দিছি এইটা হলো যেহেতু ও চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে, আর আমরা জানি চতুর্থ চতুর্ভাগে টেন থিটার ভ্যালু নেগেটিভ, তাই আমি এখানে মাইনাস দিছি। পার্থক্যটা কি বুঝতে পারছো? তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, যদিও প্লাস লেখা লাগে না। tan 30 ডিগ্রির ভ্যালু কত? 1/√3। কারো কোনো কনফিউশন? এই তাহলে এইভাবে কইরা আমি কিন্তু সবই করে দিছি বলতে গেলে, কিছু বাকি, যে ঘন 6 নাম্বারটা বাকি, ও নাম্বারটা বাকি, গ নাম্বারটা বাকি, এগুলা নিজেরা করবা। আর আমি যে বললাম এই সমস্যাটা তোমরা অবশ্যই স্যারদেরকে দেখাবা যে তারা কি বলতেছে। বাট আমি এই গাইড অনুসারে যা দেখলাম, যা বুঝলাম আর কি, সেখানে সলিউশন দেখা তারা অলওয়েজ পরবর্তী ঘরটাই কাউন্ট করে। যেমন এই যে কট কট 11 পাই, এই কট 11 পাইকে তারা লিখবে কি জানো? তারা লিখবে কট 22 ইন্টু π/2 প্লাস থিটা। তারপরে জোড় সংখ্যা দেখে তারা কটকে কটই লিখবে। আর এখানে থিটা কেন লিখছে? এটা তো 0 ডিগ্রি, এটা কত? এটা 0 ডিগ্রি, তাহলে কট 0 ডিগ্রি। এখন পজিটিভ হবে নাকি নেগেটিভ দেখো, 22টা ঘর অতিক্রম করছে, তার মানে কি? তার মানে 5 বার সম্পূর্ণরূপে এইভাবে অতিক্রম করবে। অতিক্রম করার পরে আরো 2 ঘর যাবে, মানে এই যে 22 ঘর, তারপরে 0 ডিগ্রি যাবে, অর্থাৎ এখানেই থাকবে, মানে দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগের মাঝখানে থাকবে। এখন যদি দ্বিতীয় চতুর্ভাগ হয় তাহলে কিন্তু আমার এখানে একটা মাইনাস দিতে হবে। যদি দ্বিতীয় চতুর্ভাগ হয় তাহলে আমার এখানে একটা মাইনাস দিতে হবে। আর যদি তৃতীয় চতুর্ভাগ আমি ধরি, গাইডে সাধারণত তৃতীয় চতুর্ভাগ ধরছে যখন, মানে মানে পরেরটা ধরে নিছে আর কি, তখন আমার কিন্তু এটা কট মানে প্লাস হবে, প্লাস কট 0 ডিগ্রি হবে। এটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কট 0 ডিগ্রির মান কত? কট কি ট্যানের উল্টা না? তাহলে ট্যান 0 ডিগ্রির মান কত? ট্যান 0 ডিগ্রির মান কিন্তু 0। তাহলে কট 0 ডিগ্রির মান কত হইবে? অসংজ্ঞায়িত। তাহলে এটা পজিটিভ হোক নেগেটিভ হোক এটা কি ম্যাটার করে আদৌ? এটা কিন্তু ম্যাটার করে না। আচ্ছা, ইভেন এই অঙ্কটা দেখো তো, এই অঙ্কটা আসলে আমি যা বুঝতেছি তারা বই ইন্টেনশনালি এমন করছে। এই যে cos π/2 আমি পাইছিলাম, এই cos π/2 প্লাস হোক বা মাইনাস হোক এদিকেও কিন্তু ম্যাটার করে না, কারণ আমরা জানি cos 90 ডিগ্রির ভ্যালু কত? 0 না? তাহলে এটা +0 আর -0 ম্যাটার করে বলো? এটা কিন্তু ম্যাটার করে না। তার মানে আসলে বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলা ক্লিয়ারই আছে, কারণ যেহেতু এই মানগুলো ম্যাটার করে না এই জন্য তারা আর কি দেছে, বুঝছো? ইভেন প্রথম অঙ্কটাতেও কিন্তু কোনো সমস্যা নেই তাইলে। আচ্ছা, তাহলে তো হয়েই গেল, কোনো অঙ্কে আসলে কোনো তাহলে ঝামেলা নাই। তারপরেও তুমি স্যারকে আস্ক করে দেখতে পারো, একটা বানাই এমন একটা অঙ্ক দাও, বুঝছো? বানাই এমন একটা অঙ্ক দেবা যেখানে আসলেই এরকম একটা সমস্যা মানে হইতে পারে। আচ্ছা যাক, বাদ দাও, মানে এগুলো নিয়ে এত পেঁচাইবে না, এখানে একটু বেশি পেঁচাইতে গেলে এমন প্যাচে পড়বে তোমার স্যাররাও প্যাচে পড়ে যাবে, মানে একদম হায়ার লেভেলে চলে যাবে, তাইলে দরকার নেই এগুলো। আসলে তারা যদি এরকম অঙ্ক দেয় এমন অঙ্কই দেবে যেখানে আমার চতুর্ভাগ মানে যদি অক্ষের উপরে পড়ে তাহলে অবশ্যই আমার থিটার ভ্যালুটা হয় 0 ডিগ্রি হবে অথবা 90 ডিগ্রি হবে। কারণ আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত, যদি সাইন 0 ডিগ্রি হয় সাইন 0 ডিগ্রির ভ্যালু কিন্তু 0, আবার সাইন যদি 90 ডিগ্রি হয় সেটার ভ্যালু 1, কজ কজ যদি 90 ডিগ্রি হয় সেটার ভ্যালু 0, আবার ট্যান 0 ডিগ্রির মান 0 আর ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত।
ঠিক আছে? এভাবে আমাদের তাইলে এই যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আছে সেগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে, নাইলে কিন্তু সমস্যা। তাহলে এইগুলো, এই যে 7 নাম্বার, এই আজকে যা যা আমি করাইলাম এগুলো সব কিন্তু তোমাদের এইচডব্লিউ। আগামী ক্লাসে আমরা এই 8 নাম্বার থেকে শেষ পর্যন্ত সবকিছু কমপ্লিট করব। আমি আশা করতেছি যে তোমরা আমার ক্লাস আজকে খুব সবই ভালোভাবে বুঝছো। তাহলে যদি ভালো লাগে ক্লাসটা তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।